আমরা তো সবাই দীঘাতে এসে যত শঙ্করপুর বলুন, উদয়পুর বলুন, এইসব দীঘার সি বিচ, আমরা এইসব জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আমরা কখনো অফবিট জায়গাগুলো ঘুরিনি। আজকে সেই অফবিট জায়গাগুলোরই সন্ধান আপনাদের আমি দেবো। পাখিদের ঘুম ভাঙার আগেই আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম এক নতুন যাত্রায়। এই যাত্রাটি দু রকমের সংমিশ্রণে তৈরি, এক আনন্দ, দুই ইনফরমেশন। আনন্দ এই কারণেই বললাম কারণ আমার ছোটবেলার বন্ধু অমিত এবং আমাদের এক বন্ধু বা দাদা বলতে পারেন, আমরা যাচ্ছি আমার আপনার সবার স্বল্প খরচে স্বল্প ব্যয় দীঘা। তাই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত আমরা আপনাদেরকে নিয়ে পৌঁছে যাব দীঘা পর্যন্ত। এখন ঘড়িতে সময় বাজে 4:05, অর্থাৎ ভোর 4:05। আচ্ছা, যারা সুন্দরবন সিরিজের ভিডিওগুলো দেখেছিলেন তারা সবাই চেনেন অমিতকে। আমাদের সাথে যাচ্ছে সৌগতদা। সৌগতদাকে আপনারা কেউ চেনেন না, আমি আপনাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেবো। চলুন, আমরা এসে গেছি আমাদের মিটিং পয়েন্টে। এই যে দাঁড়িয়ে আছে অমিত, সবাই চেনেন অমিতকে, আর সোমা, আর এই যে সব থেকে বড় মানুষ, এটা কি, হ্যাঁ পরে বলছি এটা কি। আর যাদের কথা বলছিলাম এই হচ্ছে সৌগতদা আর বৌদি। চলুন যেতে যেতে কথা হবে। এখন ঘড়িতে সময় 4:15। এখন ঘড়িতে সময় 4:38, সবে সবে আলো ফুটছে। আর আমরা এখন ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজ। আমরা ধরে নিলাম কোনা এক্সপ্রেসওয়ে। আর আমাদের এখান থেকে দীঘার ডিস্টেন্স ওই 180-85 কিলোমিটার মতো। তো এই আমাদের 180-85 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে ধরে নিন বাইকে ওই 4-4.5 ঘন্টা মতো। কিন্তু ব্যাপার হচ্ছে অমিত কখনো এই হাইওয়ের উপরে আসেনি, বা কোনো হাইওয়ের উপরেই ও কখনো বাইক নিয়ে আসেনি। তো একদমও প্রথম। আর আমরা যথাসম্ভব চেষ্টা করব একটু ধীরে ধীরে যাওয়ার, আস্তে আস্তে যাওয়ার, কারণ ও কখনো আসেনি। কিন্তু একটা জিনিস কিন্তু মানতে হবে, ওর কিন্তু সাহস আছে। এই সাহসের জন্যই কিন্তু ও আসতে পেরেছে, সাহস না থাকলে কিন্তু এইভাবে আসতে পারতো না। আর আমার আর সৌগতদার তো 350 সিসির বাইক, কিন্তু অমিতের কিন্তু 100 সিসির বাইক। কিন্তু এই 100 সিসির বাইক নিয়ে ও যে সাহসটা দেখিয়েছে সেটা কিন্তু অতুলনীয় বলতেই হবে। আপনাদের কি মতামত সেটা কিন্তু আপনারা জানান। আমাদের দীঘা যাত্রার আজকে দ্বিতীয় টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা। আমরা প্রথম টোল প্লাজা ক্রস করেছি, সেটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, আর এটা হচ্ছে দ্বিতীয়। এই ভোরের রাস্তায় বাইক চালানোর মজাটাই কিন্তু আলাদা, একটা আলাদাই অনুভূতি যেন কাজ করে নিজের মনের মধ্যে। এবং যারা যারা চালান তারা জানেন হয়তো মোটো ব্লগিং সবাই পছন্দ করে, বাইকের একটু বেশ স্পিড হবে সেটাই সবাই বেশি পছন্দ করে। কিন্তু আমি যেহেতু বেশি দূরে যেতে পারছি না, কারণ হচ্ছে অমিত প্রথম যাচ্ছে আর ও খুব ভালোই চালাচ্ছে, আমি বলছি না খারাপ চালাচ্ছে। দেখুন এখন স্পিড হচ্ছে প্রায় 80-র কাছাকাছি, ও কিন্তু ভালো চালাচ্ছে এই বাইক নিয়ে, বলতে হবে কিন্তু সেটা। আমরা বাড়ি থেকে 2 ঘন্টা অতিক্রম করে আমরা চলে এসেছি কোলাঘাট। কোলাঘাট প্রপার আসিনি, কোলাঘাট সামনে এগিয়ে কিছুটা গেলেই কোলাঘাট। আর আপনারা যারা খিরাই যাওয়ার ভিডিওটা দেখেছিলেন তারা দেখেছিলেন আমরা এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানেই আজকে দাঁড়িয়েছি, এখানেই আজকে ব্রেকফাস্ট করব। আমরা সকাল থেকে তো যেহেতু ভোরবেলা বেরিয়েছি আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, এখন এখানের ব্রেকফাস্ট করে নেবো, কী পাওয়া যায় দেখি, তারপরে আমরা এগিয়ে পড়বো। কম বেশি সকলেই চেনেন দীঘার রাস্তা, তাই আমি বেশি ভিডিও করছি না। এদিকে এই যে সোজা চলে গেলে খড়গপুর, আর বাদিকে চলে গেলে দীঘা হলদিয়া। আজকের দিনের আমাদের তৃতীয় টোল প্লাজা, এটা সম্ভবত মিলনগড় টোল প্লাজা। আমি জানি না, যারা জানেন আমাকে কমেন্ট বক্সে জানান। আমরা সবে এসে পৌঁছালাম নন্দকুমার, এখন বাজে 8:15। আমাদের একটু দেরি হয়ে গেল, দেরিটা হলো আরও বেশি কারণ আমরা 1 ঘন্টা ব্রেকফাস্টের জন্য নিয়ে ফেলেছিলাম। এখন এই নন্দকুমারের টার্নিংটা ক্রস করছি, করে এবার নেবো বাদিক। এদিকটা সোজা চলে গেলে হলদিয়া, পিছন দিকটা হচ্ছে তমলুক, আর আমরা এই গিয়ে বাদিকে নেবো। বাদিকে নিলেই হচ্ছে দীঘার রাস্তা। চাঁদ দেয় আমাদের শীতলতা, রোদ দেয় গরম।
চাঁদ দেয় আমাদের শীতলতা, রোদ দেয় গরম। হে ভগবান, কেন তুমি বানালে আমাদের পিছন এত নরম? পিছন পুরো জ্বলছে। আমরা এখন আছি চাউলখোলাতে। এই বাদিক দিয়ে সোজা চলে গেলে মন্দারমণি আর সোজা দীঘা। আমরা দীঘা পৌঁছতে কিন্তু একটা রেকর্ড করে ফেলেছি, এটা কিন্তু মানতেই হবে। সেই রেকর্ডটা হচ্ছে আমরা দীঘা পৌঁছলাম 7 ঘন্টা 40 মিনিটে। এখন ঘড়িতে সময় 12টা 25। আমরা হোটেলে সবে চেক ইন করলাম। এটা ঠিক হোটেল বলবো না আমি, এটা হচ্ছে এবিটিএ এর গেস্ট হাউস। এবিটিএ আপনারা সবাই জানেন, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। কারণ এই এবিটিএ টেস্ট পেপারে আমরা অনেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এইচএস পরীক্ষা দিয়েছি এই টেস্ট পেপার সলভ করে। এখন ঘড়িতে সময় 1টা 25। আমরা হোটেল থেকে বেরিয়ে, হোটেল না মানে এবিটিএ এর গেস্ট হাউস থেকে বেরিয়ে লাঞ্চটা করে নিই ভাবলাম। তো এখন খিদে হয়ে গেছে, তো ভাবলাম লাঞ্চটা সেরেই নিই। আর এখানে প্রচুর হোটেল আছে, আপনাদের আর সেটা আমি আলাদা করে কিছু বলছি না যে কোন হোটেলে খাবেন না খাবেন। আপনারা যেটা ভালো লাগবে সেটা আপনারা গিয়ে দেখে নিয়ে বুঝে নেবেন। আচ্ছা, আপনাদের আজকে মেনুটা বলে দিই, আমরা আজকে কি খাচ্ছি দুপুরের লাঞ্চে। সবজি ভাত নিয়েছি 70 টাকা করে প্লেট মিল সিস্টেমে, আর তার সাথে নিয়েছি চিকেন কারি 120 টাকা, সেখানে 4 পিস থাকবে, বলে স্ট্যান্ডার্ড পিস থাকবে। তো পিসটা নিয়ে আসুক, তারপরে আপনাদের দেখাতে পারবো যে কিরকম পিস দিয়ে গেছে। এই হচ্ছে 2 রকমের সবজি দিয়ে গেছে, ডাল, পাঁপড় ভাজা, ভাত, সাথে একটু স্যালাড বলবো মানে ওই আর কি, পেঁয়াজ আর লেবু। আর এই দিয়ে গেছে চিকেনের প্লেট 4 পিস 120 টাকা। এই পিসটা দেখুন, অনেক বড় পিসটা, খেতেই পারবো না এত বড় পিস। আমরা গত 18ই মে কলকাতা থেকে দীঘায় এসে পৌঁছেছিলাম। আর কালকে সন্ধ্যাবেলা ভিডিও করতে একটু বেরিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ সমুদ্রের ধারে গেছি আর ওখানে এত নোনা হাওয়া, লেন্স পুরো আবছা হয়ে গেছে। আমরা কিচ্ছু দেখাতে পারতাম না আপনাদের। লেন্সকে আমি আজকে সকালবেলা পরিষ্কার করে আজকে ওই জন্য সকালবেলায় থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 10টা। আমরা আজকে করছি এখন ব্রেকফাস্টে আছে এখন লুচি তরকারি, সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি। আর একটা কথা, আমরা তো সবাই দীঘাতে এসে যত শঙ্করপুর বলুন, উদয়পুর বলুন, এইসব দীঘার সি বিচ, আমরা এইসব জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আমরা কখনো অফবিট জায়গাগুলো ঘুরিনি। আজকে সেই অফবিট জায়গাগুলোরই সন্ধান আপনাদের আমি দেবো। সেই অফবিট জায়গার মধ্যে আজকে প্রথম আমি সকালে যাব পাহাড় চৈতন্যদেবের মন্দির। সেই পাহাড় চৈতন্যদেবের মন্দির, সেটা সৌগতদা আপনাদের ডিটেলসে বলবে, কারণ সৌগতদা এই গ্রামেই মানুষ, এখানকারই মানুষ, তাই সৌগতদার থেকে ভালো আমি হয়তো নিশ্চয়ই বলতে পারবো না। হাই, গুড মর্নিং। গতকাল ভোরবেলা আপনাদের সঙ্গে আলাপ হয়েছিল, তাই তো? সৌগত, আমি এখান থেকে একটু দূরেই থাকি মানে পৈতৃক ভিটে। যাই হোক, বছরে হয়তো 1-2বার আসা হয়, সেই সূত্রেই আলাপ সবার সঙ্গে, আর বন্ধুত্ব তো আছেই। এখানে আমাদের যে পায়া চৈতন্য খুব জাগ্রত, এখানকার প্রত্যেকটা মানুষ সেই চৈতন্যের মন্দিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। কখন উনি থাকবেন, উনাকে না সারা বছর পাওয়া যায় না, ওনাকে বছরে শুধু 7 দিনই পাওয়া যায়, সেটা হচ্ছে শুধু দোলের সময়। তো মানুষের যাতে ফিরে এসে কষ্ট না পায়, নর্মাল দিনে যেতে গেলে তাকে যেমন দেখতে পায়, সেই জন্য ওনার অবিকলে একটি মূর্তি তৈরি করা আছে। যদি আপনারা কখনো ভিজিট করতে চান, দোলের সময় আসেন, তাহলে অতি অবশ্যই পারলে একবার ঘুরে আসবেন। এখান থেকে বেশি দূর নয়, 6-7 কিলোমিটারের মতো যাতায়াত মিলিয়ে হয়তো 15-16 কিলোমিটার হবে। টোটো বা ভটভটি সবগুলোই আপনারা পাবেন। আর বাইকে যদি যান তাহলে বেটার হয় দীঘা ঢোকার আগে যদি আপনি রামনগরের পরে কাউকে জিজ্ঞেস করেন অলঙ্কারপুর, অলঙ্কার মানে গয়না আমরা জানি, অলঙ্কারপুর থেকে যদি ওখানে কোনো মানুষকে জিজ্ঞেস করেন আমি পায়া চৈতন্যদেবের মন্দিরে যাব, ওনারা দেখিয়ে দেবেন। সুন্দর ধান জমির মধ্যে দিয়ে পিচ রাস্তা দিয়ে আপনি মন্দিরে পৌঁছে যাবেন। যদি দোলের সময় আসেন তাহলে অরিজিনাল ঠাকুরকে দেখতে পাবেন, যদি দোলের সময় না আসেন তাহলে ওনার অবিকলে তৈরি করা দ্বিতীয় মূর্তিটা আপনি দেখতে পাবেন। মন্দিরে যাই, কথিত আছে উনি খুব জাগ্রত, ওনার কাছে যা চাওয়া যায় তাই উনি দেন, অত সময় নেন। তো আমরাও সেই উদ্দেশ্যে রওনা দেবো, একটু পরে যাই, ওখানে আবার দেখা হবে, তখন নিশ্চয়ই গল্প হবে। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে কিন্তু লুচি আর ঘুগনি। এই হচ্ছে দেখে নিন, এই হচ্ছে লুচি, 4টে করে লুচি আর ঘুগনি, 25 টাকা করে প্লেট। আপনারা যদি কেউ অটো আর টোটো করে আসতে চান তো আসতে পারেন। একটু অটো আর টোটোওয়ালাদের সাথে একটু কথা বলে নিন, কত ফেয়ার পড়বে, কিছু কথা বলে আপনার বার্গেনিং করে নিতে পারেন, করে এখানে আসতে পারেন। ওনারা ভালো রাস্তা চিনবেন, ওনারা এখানে নিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। আর আপনারা যদি নিজেরা কেউ আসতে চান, ধরুন বাইক নিয়ে এলেন বা গাড়ি নিয়ে এলেন, গাড়ি নিয়ে আসাটা এখানে একটু অসুবিধাজনক আমার মনে হয়, কারণ একটু গ্রামের রাস্তা দিয়ে একটু সরু পথ। তো কেউ যদি বাইক নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা এখানে আসতে পারেন, কাউকে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করে নিন এখানে কিভাবে আসবেন। সবাই হেল্পফুল, কোনো অসুবিধা হবে না। গ্রামের মানুষরা সাধারণত হেল্পফুলই হয়ে থাকে। এই হচ্ছে মন্দিরের গেট, এই মন্দিরের গেট দিয়ে আমি প্রবেশ করলাম। আর সামনে যে বড়
উঁচু মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা এখন আন্ডার কনস্ট্রাকশন। মানে এই হচ্ছে পাশে আদি মন্দির, পুরনো মন্দির, ফটো ফ্রেমে যেটা আছে। হ্যাঁ, আচ্ছা, উনি নিত্য পুজো হন, উনি সর্বক্ষণ তো আমাদের মন্দিরে থাকেন না। উনি মহোৎসবের জন্য দুটো মূর্তি আছে, একটা আসল মূর্তি, একজন উনার অবিকলে তৈরি করা। তো দুজনে মহোৎসবের জন্য বেরিয়ে যান। ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, ঠাকুরের হেসেল ঘর, রন্ধনশালা। প্রতিনিয়ত ঠাকুরের কাছে তো ভোগ সবাই দেয়। তো ঠাকুরের ধরুন কেউ মানত করলো যে আমি ঠাকুর আপনাকে অন্ন ভোগ দেবো, তো সেই অন্ন ভোগের জন্য অন্নভোগ, ক্ষীর ভোগ, সন্দেশ ভোগ, মিষ্টি ভোগ, যে ভোগটা যেটা সে দেয় না কেন, এখানে সেই মূল্য ধরে দিলে ওনারা সেটা রান্না করে ঠাকুরের কাছে সে প্রসাদ অর্পণ করে তারপর এখান থেকে সবাই নিয়ে যায়। এখন স্নানের জন্য এসছি। কালকে সন্ধ্যেবেলা ওই পর্যন্ত জল ছিল, জোয়ার ছিল, আর আজকে এখন স্নান করার উপযুক্ত সময়। দীঘায় আসবেন আর এরকম ক্রিয়েটিভিটি দেখতে পাবেন না, এটা কি হতে পারে? নেমে পড়েছি সমুদ্রে, কেমন লাগছে? কেমন লাগছে রে? এই দেখ 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 দেখ, এই দেখ, এদের সব হাইট ছোট ছোট, এরা ডুবে যেতে পারে। চলুন যাওয়া যাক ওইদিকে। আয়, চলে আয়। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা বর্ডারে এন্টার করে গেছি। উড়িষ্যা বর্ডারে আসার কারণ হচ্ছে, দুটো কারণ আছে। এক নম্বর, এখানে উড়িষ্যার তেলের দামটা একটু কম। কতটা কম আমি জানি না, উড়িষ্যায় এখানে তেল ভরাবো, সেটা আপনাদের সাথে আমি শেয়ারও করবো কত দাম পড়ছে। আর দ্বিতীয় হচ্ছে, এখানে ভূষণ্ডেশ্বরের মন্দির আছে। সেই ভূষণ্ডেশ্বরের মন্দির এখন খোলা পাবো কিনা আমি কনফার্ম নই, সেটা একটা কনফার্মেশন নিচ্ছি। যদি খোলা থাকে তাহলে আজকে ভূষণ্ডেশ্বরের মন্দির যাব, তো আপনাদের সাথে সেটা শেয়ারও করবো। এই বাঁদিকে গেলে চন্দনেশ্বরের মন্দির, আর এর ডান দিকে চলে গেলেই হচ্ছে ভূষণ্ডেশ্বরের মন্দির। আমরা ডান দিকে চলে এলাম। আমরা উড়িষ্যায় এসে তেল ভরালাম বাইকের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে 106 টাকা সামথিং কত পয়সা নেয়, সেখানে এখানে নর্মালটা হচ্ছে 101 টাকা 73 পয়সা, আর যদি স্পিড ভরান তাহলে 108 টাকা 90 পয়সা। তাহলে বুঝতেই পারছেন কতটা ডিফারেন্স ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় তেলের ডিফারেন্স, তেলের দিক থেকে আর কি। দীঘা থেকে ভূষণ্ডেশ্বরের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার প্রায় ধরে নিন। আর আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা আমি মুখে আপনাদের বলবো না, শুধু দেখাবো। দেখুন জায়গাটা, কিছুই বুঝতে পারছেন না, আশা করছি আমি সেটাই, বা যারা জানেন তারা জানেন। কিন্তু এই জায়গাটা পুরোটাই, যত আলো দেখতে পাচ্ছেন আশেপাশে, এগুলো হচ্ছে সব ফিশারি, সমস্ত মাছ চাষ হচ্ছে এখানে। আর এখানে কোনো স্ট্রিট ল্যাম্প নেই, আমি বাইকের আলো জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি, নাহলে আপনাদের বোঝানোর কোনো উপায় ছিল না আমার। বাইকের আলোটা একটু বন্ধ করে দাও, বাইকের স্টার্টটা বন্ধ করো, আলোটা বন্ধ করো। হ্যাঁ, এবার দেখুন, দেখুন এবার সকালবেলা আসার চেষ্টা করবেন এই জায়গাটা। সকালবেলা একটা অন্যরকম অনুভূতি পাবেন, কিন্তু রাতের বেলার অনুভূতিটা আর একটু অন্য রকমের। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7:30, আর আমরা এসে সবে পৌঁছলাম ভূষণ্ডেশ্বরের মন্দিরে। আর এখানে আশেপাশে কিছুই এখন দেখানো যাবে না, অন্ধকার হয়ে গেছে। আর ঠিক এই রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই একবার। এই যে লাল মাটির রাস্তাটা গেছে, ওপাশ দিয়ে গিয়ে হচ্ছে সুবর্ণরেখার মোহনা, অর্থাৎ সুবর্ণরেখা সাগরের সাথে ওখানেই মিশেছে। আর এই হচ্ছে পাশে ভূষণ্ডেশ্বরের মন্দির। আপনাদের একবার আগে ঠাকুরের দর্শনটা করিয়ে দিই, অন্ধকার হয়ে আছে, কিছু বোঝা যাচ্ছে না, তাও আমি আপনাদের একবার দেখাচ্ছি। একটু আলোটা দাও, একটু সবাই মিলে টর্চটা দাও। এই বুঝতে পারছেন, এই আমার এখানে গোপ্রোর আলো নেই, আমি তাই আপনাদের দেখাতে পারছি না, বোঝাতে পারছি না, মোবাইলের আলোতে যেটুকু দেখা যাচ্ছে। এই হচ্ছে বড় একটা শিবলিঙ্গ, ঠিক যতটা আপনারা বুঝতে পারছেন দেখা বা ক্যামেরায় বোঝা যাচ্ছে, ঠিক ততটাই নিচে আছে, মানে নিচের দিকে মাটির ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এই শিবলিঙ্গ কিন্তু একটুখানি বেঁকা হয়ে বসানো আছে, মানে বাঁদিক বলতে পারেন। আমার যা দেখে মনে হচ্ছে বাঁদিকেই দেখে মনে হচ্ছে যে বসানো আছে, মানে বাঁকানো। এবার বসানো আছে আমি কথাটা কেন বললাম সেটা আমি আপনাদের বলছি। এখানে কথিত আছে যে রাবণ এক সময় এই শিবলিঙ্গকে নিয়ে
চলে যাচ্ছিলেন লঙ্কাতে। দেবাদিদেব মহাদেব বলেছিলেন যে আমাকে নিয়ে যাচ্ছ নিয়ে যাও, কিন্তু আমাকে কোথাও বসাতে পারবে না। তো রাবণের কি হয়েছে, একটু প্রাকৃতিক ডাকের জন্য শিবলিঙ্গকে বসিয়ে দিয়ে চলে যান। তো যেই বসিয়ে দিয়েছেন শিবলিঙ্গ, মানে শিব ঠাকুর এখানেই স্থাপন হয়ে গেছেন। তাই রাহক করে যেহেতু বসিয়ে দেওয়া হয়েছিল, শিবলিঙ্গটা একটু বাঁকাভাবে বসানো আছে। তো তাই হয়তো মানে এটা লোকের কথা শোনা যায়, তো তাই হয়তো শিব ঠাকুর এইভাবেই এখানে বাঁকা হয়ে স্থাপিত হয়ে আছেন। এখন ঘড়িতে সময় 9:05। আমরা দাঁড়িয়ে আছি বালেশ্বর ডিস্ট্রিক্টে, অর্থাৎ উড়িষ্যাতেই বালেশ্বর ডিস্ট্রিক্টের ভুগরাই বলে একটি জায়গায়। আর এখানকার একটা বিশেষত্ব আছে, এখানে একটা বিশেষ আলুর দম বিক্রি হয়। তো এই আলুর দম যারা উড়িষ্যায় যারা চ্যানেল যাদের আছে, তারা হয়তো এই আলুর দমের প্রচুর ভিডিও আপনি পেয়ে যাবেন বাংলার চ্যানেলে। এই প্রথম হয়তো আমি একটা এই ভিডিও এই আলুর দমে আমি তুলে ধরতে আপনাদের সামনে আমি পারছি। যদি আগে থেকে থাকে কেউ, যদি আপনারা জেনে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একবার আলুর দমটা দেখিয়ে দিই। আমি কোনো কিন্তু ফুড ব্লগার নই, আপনারা একটু দেখে নিন। এই হচ্ছে একটা বড় হাঁড়ি, কালারটা দেখুন। এটাই কি বিশেষ কি আকর্ষণ? হ্যাঁ, এটার কি বিশেষ আকর্ষণ? খেয়ে না দেখলে তো আকর্ষণের কথা বলা যাবে না। আমি আলুর দম সম্বন্ধে একটু বৌদির কাছ থেকে মতামত জেনে নেবো যে কেমন খেতে। শুধু বৌদি নয়, এই যে সোমাও হাতে নিয়ে আছে এবং মিমি তো একটু পরে নেবেই, ওই জন্য হাসছে বসে বসে। তো জেনে নিই বৌদির কি মতামত। হাই, হ্যালো। একবার এইখানে এসে এই আলু দমটা খান, তখন বুঝতে পারবে এত ইয়ামি, তার বারবার এসে খাবে। কেমন লাগছে অমিত? দারুণ দারুণ। আমি টেস্ট অবশ্য করেছি, আগে একবার টেস্ট করেছি, আর একবার নিচ্ছি সেকেন্ড টাইম। খুব সুন্দর হয়েছে। সোমা, হেব্বি খেতে। ঝাল? না, ঝাল নেই। ঝাল নেই? সোমার ঝাল লাগবে না, সোমা তো ঝাল খায়, কিন্তু আছে ঝাল, বাট সেটা গোলমরিচের ঝাল, খেলে কোনো ক্ষতি হবে না। লঙ্কার নয়? না না, গুঁড়ো লঙ্কা নয়, কালারটা রেড হলেও এটা কিন্তু গুঁড়ো লঙ্কা নয়, গোলমরিচের ঝাল, ফলে খেলে কোনো প্রবলেম হবে না। আলুর দম খাওয়ার পর মুখের স্বাদ পরিবর্তন না করলে হয় নাকি? তাই আমরা চলে এলাম লস্যির দোকানে। আর লস্যি বানানো হচ্ছিল একটু ভিন্ন স্বাদে। লস্যির মধ্যে ছিল মিষ্টি দই, কাঁঠালি কলা, চিনি, আম, আমুল স্প্রে, মিল্কমেড আর বর্নভিটা। এরপর গার্নিশ করা হলো নারকেল কোড়া, বর্নভিটা, মিষ্টি দই, চেরি ও ছানা দিয়ে। আর দাম মাত্র 25 টাকা। এই ভিন্ন স্বাদের লস্যি আপনারা আগে কখনো কোথাও খেয়েছেন কি? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আর যদি না খেয়ে থাকেন তাহলে এই লস্যিটা একবার খেয়ে দেখবেন, এটা রেকমেন্ডেড। এখন ঘড়িতে সময় 11:30, আর আজকের তারিখ হচ্ছে 20 মে 2024, অর্থাৎ আজকে আমাদের বাড়ি ফেরার দিন। এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, আর এই দীঘার পুরো ভিডিওটাই আমি একটা এপিসোডের মধ্যেই কিন্তু কমপ্লিট করব। এতক্ষণ অমিত স্পিড তুলতেই পারছে না, মনে হচ্ছে যেন ওর কিছু একটা অসুবিধা হচ্ছিল, কিন্তু এবার দেখুন সবার আগে আর আমি সবার পিছনে। কি সে ঘুমিয়ে পড়েছে? আজকের তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড আর অনুভূতি 45 ডিগ্রি। বিভৎস গরম। কিছুক্ষণ আগে কি রোদ ছিল, কি গরম ছিল, আর এখন আমরা মেঘের কোলের মধ্যে ঢুকে গেছি। আর কি ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে যেন গরম থেকে আমরা সবে এসি ঘরে ঢুকলাম। কি ঠান্ডা, বেশ ভালো লাগছে। কিন্তু এটা দুঃখজনকও, আমরা গিয়ে হয়তো দেখা যাবে আমরা আটকে গেলাম কোথাও, কারণ আমাদের কারোর কাছে রেইনকোট নেই বা রেল লাইনার নেই। মন ভালো করে দেওয়া পরিবেশ, অসাধারণ। দূরে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে বাজ পড়ছে, হয়তো ওইদিকে বৃষ্টিও হচ্ছে, হয়তো কি হতেই পারে বৃষ্টি পড়ছে, এবং হবেই। বৃষ্টি হওয়ার এই আগের মুহূর্তটা কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ। এখন ঘড়িতে সময় 3:25, আমরা দাঁড়িয়ে আছি এই শেডের তলায়, আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর জায়গাটা দেখে নিন একবার। এই আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। হ্যাঁ, যে কি বকে যাচ্ছে। আর এখানে খাটিয়াও আছে, পেতে ঘুমিয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। আর এখানে জলও রেখে দিয়েছে, যে জলের বোতল ফোতল সব রাখা নিচে, ঘুমিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এখন ঘড়িতে সময় 5:10, কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে। তো তাই ভাবলাম একেবারে লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে পড়ি। আমরা প্রচুর লেট হয়ে গেছি, অনেকক্ষণ থেকে বৃষ্টি হয়েছে এবং বেশ ভালো বৃষ্টি হয়েছে। দেখছেন রাস্তাঘাট পুরো ভিজে আছে। এখনকার আবহাওয়া খুব সুন্দর। আমরা যারা বাইক চালাই বা বাইক নিয়ে দূরে দূরে ঘুরতে যাই, তাদের জন্য একদম আইডিয়াল ওয়েদার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সোনাপেটিয়া টোল প্লাজাতে।
এটা কোলাঘাট হলদিয়া NH 116। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স ওই আর ধরে নিন 13-14 কিলোমিটার মতো। 10 ঘন্টা জার্নি করে আমরা কলকাতায় পৌঁছালাম। শুনতে একটু অবাক লাগলেও তার মধ্যে 3 ঘন্টা ছিল কিন্তু বৃষ্টি, অর্থাৎ টোটাল আমরা 7 ঘন্টা আমাদের লেগেছে। যাওয়ার দিন যে সময়টা লেগেছিল আসার দিনও সেই সময়টাই লাগলো। আসলে সময়টা বেশি লাগার কারণ হচ্ছে অমিতের ছেলে মানে অর্থাৎ সোমা আর বৌদি বা আমরাও সবাই একটু রিল্যাক্স করে রেস্ট নিতে নিতে এসছি। এখন আমরা রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজে। দীঘার এপিসোড এখানেই শেষ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে এবং লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তাই আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা এর পরের কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।